ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। দেশে দিন দিন কমছে আবাদি জমি, বাড়ছে জনসংখ্যা, বাড়ছে খাদ্যের চাহিদা। এই চাহিদা পূরণে উৎপাদনের কোনোই বিকল্প নেই। আর উৎপাদন বাড়াতে প্রয়োজন উন্নত প্রযুক্তি আর কৃষি খাতে আধুনিকায়ন। সার প্রয়োগে ন্যানো প্রযুক্তি ব্যবহার আনতে পারে আমূল পরিবর্তন। কিন্তু কি এই ন্যানো ফার্টিলাইজার, এর কার্যকারিতাই বা কতটুকু? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের টালিখাতার আলোচনা, ন্যানো প্রযুক্তি কৃষি পণ্যের উৎপাদন খরচ কমাতে পারবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবক ডক্টর জাহেদ হোসেন খান, এবং আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরু করব জনাব জাভেদ, আপনাকে দিয়ে। আপনাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আপনার এই উদ্ভাবনের জন্য, কিন্তু আপনার মুখ থেকে একটু জানতে চাই কি আছে আপনার এই ন্যানো ফার্টিলাইজারে। থ্যাংক ইউ আজকের এই প্রোগ্রামের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। তো আসলে আমরা ন্যানো ফার্টিলাইজার নিয়ে কাজ শুরু করি 2017 সাল থেকে। তো আমরা জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে কৃষকরা অনেক কষ্ট করে ফার্টিলাইজার জোগাড় করে এবং গভর্নমেন্ট সাবসিডি দিয়ে ফার্টিলাইজার গুলো কৃষকের দুয়ারে পৌঁছে দিয়ে আমরা চাষাবাদ করি। কৃষি নির্ভরতার দেশ বাংলাদেশ। তো আমরা জানি যে গভর্নমেন্ট প্রায় 35,000 কোটি টাকার ইউরিয়া আমদানি করে প্রতি বছর, অথবা তৈরি করে আমাদের ন্যাচারাল গ্যাস দিয়ে। আমরা চাইছিলাম যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সার, যে ইউরিয়া সারটা আমাদের এত কাজে লাগে, এটাকে কমিয়ে আনা যায় কিনা ব্যবহার। তাছাড়া আপনি জানেন যে আমাদের কৃষকরা ইউরিয়া ফার্টিলাইজার এক্সট্রা ইউজ করে, যেমন মনে করে যে যত ইউরিয়া দিব প্রোডাকশন তত বেশি হবে। এটা আসলে তাদের ভ্রান্ত ধারণা যে বেশি ইউরিয়া দিলে যে প্রোডাকশন বেশি হবে। তো কিছু সাময়িকভাবে প্রোডাকশন বেশি হলেও আলটিমেট গোল হিসাবে আমরা দেখি যে সয়েলের ফার্টিলিটি কমে যাচ্ছে। তো এই জন্য আমরা ইউরিয়াকে ন্যানো করার জন্য অনেক চেষ্টা করি এবং আমরা সফল হই 2019 সালে। 2019 সালে প্রথম আমরা আমেরিকাতে আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে রিপোর্ট করি যে আমরা ন্যানো ফার্টিলাইজার তৈরি করেছি, এবং তারা সেটাকে অ্যাকসেপ্ট করে। তারপর আমরা দীর্ঘদিন ধরে গবেষণা করি ধানের উপরে, ভুট্টার উপরে, এবং আমরা দেখি যে আমাদের ন্যানো ইউরিয়া যদি কেউ 500 ml হাফ লিটার ইউজ করে, তো সেটা 50 কেজি একটা ব্যাগের সমান ইউরিয়ার সমান কাজ করে। তো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট মনে করে আমরা বিভিন্ন কোম্পানির দ্বারে যাই, বিভিন্ন কোম্পানিকে বলি। তো রিসেন্টলি দুটো কোম্পানি এটা ফিল্ড ট্রায়াল করে। আমি কোম্পানি দুটো নাম এখানে বলছি না। তো তারা এবং সফলতার সাথে তারা রিপোর্ট করে আমাদের 4টা সিজনে যে হ্যাঁ, তারা সফলতা পেয়েছে এবং 500 ml লিকুইড ন্যানো ইউরিয়া 50 কেজি ইউরিয়াকে রিপ্লেসমেন্ট করতে পারে। এবং আমরা ল্যাবরেটরি দেখেছি যে এটা শুধুমাত্র ইউরিয়াকে কমিয়ে দেয় তা না, প্রোডাকশন রেটও বাড়ে। আমরা দেখেছি প্রায় 8 থেকে 14% পর্যন্ত ইল্ড আমরা ইনক্রিজ করতে পেরেছি আমাদের সার দ্বারা। আমাদের এটা পুরোপুরি ন্যাচারাল। আমরা অর্গানিক সবকিছু ইউজ করেছি, অর্গানিক কেমিক্যালস, কোনো টক্সিক কেমিক্যালস অর্থাৎ নাই। আপনি বলতে চাচ্ছেন যে এই সারটি সম্পূর্ণরূপে অর্গানিক, পরিমাণে কম লাগবে এবং উৎপাদন বাড়াবে। আমি একটু জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে যেতে চাই। আপনি তো শুনলেন যে জনাব জাভেদ যে তার যে উদ্ভাবনটা সম্পর্কে বলছিলেন, প্রযুক্তির বাংলাদেশে যদি আমরা বলি যে তার এই উদ্ভাবন, এটার নেগেটিভ এবং পজিটিভ সাইড যদি আমরা বিবেচনা করি, আপনি কি বলবেন যে এটা আসলে কতটুকু কার্যকরী হতে পারে দেশের কৃষির জন্য? ডক্টর জাহিদ হোসেন খানকে অভিনন্দন জানাই যে একটা ভালো উদ্ভাবন নিয়ে এসছে, দেশবাসীকে উনি জানিয়েছেন এবং এটা নিয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার একটা সুফল পেয়েছেন, এবং ইনি এখন এটা পরীক্ষা নিরীক্ষা পর্যায়টা পার হয়ে এসছে এবং এখন এটা উদ্ভাবনটা হয়েছে। এখন এটা কিভাবে আমরা এটা খামার পর্যায়ে এটা গ্রহণ করতে পারি সেটার এখন উপায়, এবং এখানে আমরা কিভাবে তাকে সহায়তা করতে পারি এবং দেশ কিভাবে আরো বেশি উপকৃত হতে পারে এই প্রযুক্তি। আমরা নতুন প্রযুক্তির উপরে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। উৎপাদন খরচ কমানোর জন্য যে প্রযুক্তি, সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা ব্যক্তিগতভাবে, জাতীয়ভাবে সবাই এটার গুরুত্ব অনুভব করে। এক্ষেত্রে ফার্টিলাইজারের খরচ অনেক বেশি, এবং ফার্টিলাইজারটা আমরা যে ফার্টিলাইজার এখন ইউজ করি এটার প্রায় 70% আমরা বিদেশ থেকে আমদানি করি। ইউরিয়া ফার্টিলাইজার 70% বিদেশ থেকে আমদানি করি, এবং এর জন্য আমাদেরকে অনেক বেশি ফরেন এক্সচেঞ্জ খরচ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের দেশে
যদি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা যায় এবং উদ্ভাবন করা যায় এবং এটা যদি প্রয়োগ করা যায়, তাহলে আমাদের বিদেশ থেকে ফার্টিলাইজার আমদানি করতে হবে না, ইউরিয়া ফার্টিলাইজার আমদানি কমে যাবে। অপরদিকে আমাদের যেহেতু খরচ কমবে, সুতরাং টোটাল উৎপাদন খরচ কমবে এবং এটা আমাদের দেশের কৃষকদের জন্য খুবই উপকার। তো এই দিক থেকে ডক্টর জাহিদ হোসেন যে উদ্ভাবনটা করেছেন, এটা আমাদের জাতির জন্য এবং আমাদের দেশের সাধারণ কৃষকদের জন্য খুবই ইউজফুল হবে বলে আমি মনে করি। এখানে একটি বিষয় হলো যে ওনারা আমেরিকায় এটার পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং বাংলাদেশে যারা গবেষক আছে তাদের সংশ্লিষ্টতা কত আছে, এবং এটা এমনও হতে পারে যে বাংলাদেশে ডেমনস্ট্রেশন করার প্রয়োজন। তবে যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটা প্রয়োগ করা হয়েছে এবং এটা দেখা গেছে যে এটার ব্যবহার অনেক বেশি উৎপাদন বাড়ায় এবং উৎপাদন খরচ কমায়, এমন ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুবই একটা ইতিবাচক ভাবে আমরা বিচার বিবেচনা করতে পারি এবং এর জন্য যে সহায়তা করা দরকার, মানে পলিসি সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট যদি প্রয়োজন হয়, জি জনাব সেটাই দেওয়া জাহাঙ্গীর, দরকার। আমরা তাদেরকে উৎসাহিত করতে যে আমরা এই বিষয়টি নিয়ে আসব যে আসলে কি ধরনের সহায়তা প্রয়োজন রয়েছে এটিকে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য বা কি পর্যায়ে আছে, এই বিষয়গুলো নিয়ে জানবো। কিন্তু জনাব জাভেদ, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি তো, আমরা শুনেছি যে এখন যে উদ্ভাবনটা আপনি করেছেন সেটি সরকারি পর্যায়ে আপনি জমা দিয়েছেন। আপনার এখন কি পর্যায়ে আছে আপনার এই উদ্ভাবনটা? এখন যদি বলি যে এখন কোন স্টেজে আছে? দেখেন, আমরা যখন উদ্ভাবন করি প্রথমে, আমি তো স্বাভাবিকভাবে, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি জাপানে পড়াশোনা করেছি, আমি জানি যে মেধাস্বত্ব আইন অত্যন্ত ইম্পর্টেন্ট। তো একটা জিনিস তৈরি করলাম, ইন্ডিয়াতে ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার আছে। তো আমার খুবই দুঃখ লাগে যে 19 সালে আমি তৈরি করলাম ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার, অথচ ইন্ডিয়া কিন্তু মার্কেটে নামছে 2021 সালে। তারা ক্লেম করতেছে যে তারা পৃথিবীতে সর্বপ্রথম কমার্শিয়ালি ন্যানো ইউরিয়া তৈরি করে। মানে খুবই দুঃখের জনক যে আমরা 19 সালে ক্লেম করেছি, 19 সালে আমার পাবলিকেশন আছে ন্যানো ইউরিয়ার, অথচ ইন্ডিয়া ক্লেম করছে। তার কারণ কি? পরে দেখি যে আসলে মেধাস্বত্ব, যে ইন্ডিয়া তার প্যাটেন্ট করে ফেলেছে। তো আমিও কিন্তু 19 সালে প্যাটেন্ট জমা দিয়েছিলাম ন্যানো ইউরিয়া, ইন্ডিয়ার আগে। অথচ আমাদের বাণিজ্য মন্ত্রণালয় প্যাটেন্টটা ফেলে রাখে, দীর্ঘ 2 বছর পরে শুনি যে সেই প্যাটেন্টটা ডেট। তখন আমাকে বাণিজ্য মন্ত্রণালয় বলা হয় যে আপনি প্যাটেন্ট আবার সাবমিট করেন। আমি 19 সালের প্যাটেন্টটা, একই প্যাটেন্ট আবার 21 সালে সাবমিট করি। সেই প্যাটেন্টটা আজ 4 বছর হয়ে গেল, আমি এখনো প্যাটেন্ট পাই। আমাকে তারা বলেও না যে প্যাটেন্ট কি সমস্যা। তারা বারবার, আমি যোগাযোগ করি, তারা বলে যে এই হচ্ছে, বলে যে আমাদের পলিসি প্রবলেম, আমাদের সংসদ এখন নাই। আমি রিসেন্টলি তাদের কাছে ক্লেম জানিয়েছি যে আমার প্যাটেন্টটা কেন দিচ্ছে না ন্যানো ফার্টিলাইজার। তারা বলে যে এই তো কয়েকদিনের মধ্যে দিবে। তো আমাদের দেশের যে মানে একটা গবেষণা বান্ধব সরকার কখনো ছিল না, এটাই একটা বড় ধরনের আমাদের চ্যালেঞ্জ, যে গবেষণা বান্ধব সরকার আমরা কবে পাবো। বর্তমান সরকার, আমি আশা করি এটা দেখবে। আজকে আমি যেটা আপনাদের নিউজটা কনভে করলাম, আশা করব সরকার চাবে যে আমার এই প্যাটেন্টটা, মেধাস্বত্বটা যেন আমি পেয়ে। অর্থাৎ আপনি বলতে মেধাস্বত্ব না পাওয়া পর্যন্ত এটা আমি ক্লেম করতে পারছি। জি, আপনি বলতে চাচ্ছেন যে এই প্যাটার্নটা আপনি জমা দিয়েছেন 2019 সালে, কিন্তু আমলাতান্ত্রিক নানান জটিলতার কারণে আমি 2021 সালে দিয়েছি। এবং সেই প্যাটার্ন 2021 সালে আপনি দিয়েছেন, 2021 সালে আপনি দিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এর আগ পর্যন্ত যদি আমরা বলি যে ইতিবাচক কোনো সাড়া আপনি পাননি। জনাব জাভেদ, এই বিষয়টি নিয়েও আমরা আলোচনায় আসবো যে কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো আলোর মুখ দেখতে পারেনি এই প্রযুক্তি। আপনার কাছে একটু জানতে চাবো জনাব জাভেদ, আপনি বিরতির আগে ঠিক যেমনটি বলছিলেন, আসলে কি কি ধরনের সমস্যা আপনারা এটি উদ্ভাবনের পর থেকে এখন পর্যন্ত ফেস করেছেন? সমস্যা বলতে, এক হচ্ছে আমার মেধাস্বত্বটা চাই আমরা, যাতে করে আমরা এটাকে ক্লেম করতে পারি যে এটা বাংলাদেশের আবিষ্কার। দ্বিতীয়ত, বড় বড় যারা কোম্পানি, যারা হচ্ছে আপনার এগ্রি কেয়ার বিজনেস করে, তাদেরকে এগিয়ে আসতে হবে যাতে করে এটা আমরা খুব দ্রুত প্রোডাকশনে যেয়ে আমাদের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এই দুটোই আমি মূল চ্যালেঞ্জ। এক হচ্ছে সরকারের আইন কানুন, সরকার এটাকে নতুন প্রযুক্তি হিসেবে গণ্য করবে এবং সেটাকে পারমিশন দেবে প্রোডাকশনের, আর বড় কোনো কোম্পানি এসে এটাকে প্রোডাকশন করবে। এই দুইটাই মূল চ্যালেঞ্জ। জি জনাব জাভেদ, আপনাকে
এই বিষয়টি নিয়ে আমি আরো কথা বলবো, কিছুক্ষণ পরে আসবো আপনার কাছে। কিন্তু তার আগে জাহাঙ্গীর আলম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে একটি উদ্ভাবন, তাকে আলোর মুখ দেখানোর জন্য নানান রকমের জটিলতার মুখোমুখি হতে হয়, এবং একটা পর্যায়ে এসে আমরা যদি বলি কৃষি ক্ষেত্রে এটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং কৃষকের কাছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই যে বিভিন্ন ধাপ আমাদের পর্যায়ক্রমে পার হয়ে আসতে হয়, এবং সেটি কিন্তু দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? যেখানে আমরা উদ্ভাবনকে গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, সে জায়গায় একটি উদ্ভাবনকে আমরা ইতিবাচক জেনেও বাস্তবায়ন করতে পারছি না। দেখুন, কৃষিক্ষেত্রে যে নতুন উদ্ভাবনী চিন্তা এবং এর যে উদ্যোগ, এটাকে স্বাগত, আমি শুরুতেই স্বাগত জানিয়েছি। আমি না, যে কোনো কৃষি বিষয়ে যারা কাজ করে তারা সবাই স্বাগত জানায়। আমার মনে হয় যে এটা এখন যেটা উনি বলছেন যে মেধা সত্ত্বের স্বীকৃতি, আরেকটি হচ্ছে যে কমার্শিয়াল প্রোডাকশনে যাবে। যখন মেধা সত্ত্বের স্বীকৃতি হবে তখন কমার্শিয়াল প্রোডাকশনে যাবে। তো তার আগে আমার মনে হয় যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ওনার যোগাযোগটা আরো ঘনিষ্ঠ হওয়া দরকার। কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা দরকার, এবং কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ বিভাগ, যারা এটার ইউজার, তাদের সঙ্গে ওনার একটা ঘনিষ্ঠতা থাকা দরকার, এবং উনি এটা তাদের সবাইকে অবহিত করা এটি প্রয়োজন। কারণ তারা সবাই যখন বলবে, তারা যখন সবাই এটাকে স্বীকৃতি দেবে, তখন মেধাসত্ত্বের যে স্বীকৃতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাওয়া, এটা খুব বেশি দূর হবে। কাজে আমি বলবো যে তিনি একটা সেমিনার দিতে পারেন, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল একটা সেমিনার দিতে পারেন, এবং সেখানে কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয় এবং আরো যারা যারা আছে, উনি যাদেরকে চান তাদেরকে ইনভাইট করতে পারেন এবং একটা সেমিনার দিতে পারেন। সেখানে তিনি এটা সবাইকে অবহিত করতে পারেন, এবং তার পরিপ্রেক্ষিতে কি কি সাজেশন আসে সেগুলো উনি দেখতে পারেন। আরেকটি বিষয় হলো যে যদি সরকার এই ধরনের একটা উদ্যোগকে নিশ্চয়ই স্বাগত জানাবে, কিন্তু তারা যদি